সাদেক কায়েমরে তো অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না, হাদিরে অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না, আমারে তো প্রতিদিন ফ্লাইটে পাকিস্তানে পাঠায় দেয়। তা আমার বউ নিচে লিখছে, ভাই পাকিস্তানের সাথে ডাইরেক্ট ফ্লাইট এখনও নাই, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছে, ফ্লাইটের দিন তারিখটা তারপরে ঘোষণা করা হবে। প্রত্যেকটা চক্রের সাথে আমি জড়িত, যারা বাংলাদেশে যত দুষ্টামি আছে, যত ভালো কাজ আছে, এই সবগুলোর সাথে আমি কোনো না কোনো ফর্মে জড়িত, সবাইকে আমি চিনি। কিন্তু এর ভিতরে টোটাল এই আধিপত্যবাদ বিরোধী যে শক্তি, যাদেরকে আমরা মোটা দাগে বলছি, তাদের কোনো স্টেক নাই, জিরো। যদি ইনকলাবকে আমরা বাদ দিই, এখন আমার দেশ, মাহমুদ ভাই, এরকম দু একটা লোক অথবা প্রতিষ্ঠানকে বাদ দিলে এটার মধ্যে আসলে কিছু নাই। এবং দেখেন পরিবর্তনটা কখন হয়েছে। গত বছর আন্দোলনের ন্যারেটিভের পরিবর্তনের নায়কদেরকে খেয়াল করেন, তারা ঐতিহাসিকভাবে কিন্তু ওই ঘরানায় বড় হওয়া, যারা হাসিনার বিপক্ষে চলে গেছে, যারা বিপক্ষে চলে গেছে। খেয়াল করে দেখেন, তারা কিন্তু এই ঐতিহাসিকভাবে এই বলয়ের লোক না। আমরা যে বলয়কে ধারণ করি, মধ্য ডান থেকে ডান, এই ডানের লোকরা কিন্তু মোটা দাগে এই পিকচার এঁকে নতুন লড়াইটা তৈরি করতে পারে নাই। ছবি তুলে এই ছবিটাকে সারা পৃথিবীতে ছড়ায় দেওয়ার যে রাজনীতি, এই ফ্রেমের রাজনীতি, দেয়াল লিখনের যে পলিটিক্স, এই পলিটিক্সটা কিন্তু এই বিরোধী জনগোষ্ঠী করতে পারে নাই। তার বক্তব্যটাকে কারা তুলে নিয়ে আসছে দেখবেন, ঐতিহাসিকভাবে যারা ওই 60-এর দশকের বাম, সেকুলার, লিবারেল এই ঘরানা থেকে যারা উঠে আসছেন। এবং আমরা যেহেতু নিজেরাও বাম রাজনীতি করেছি একসময়, এবং আমরা এই শব্দের রাজনীতিটা বুঝি, আমরা এটার পার্থক্যটা ধরে ফেলতে পারি যে কোথায় কোন শব্দটা কে লিখলো, কেন লিখলো, এটার মধ্য দিয়ে আসলে তার রাজনীতিটা কি, সে আসলে কি বুঝাইতে চায়। এবং দেখবেন এইটা হওয়ার কারণে যেটা হয়েছে, আওয়ামী লীগের যে কালচারাল মনোপলি ছিল, সেইটা গত বছর জুন জুলাইতে ভেঙে গেছে। সাডেনলি দেখবেন দৃক গ্যালারির শহীদুল আলম ভাই, দেখেন সে বিএনপির মঞ্চে গেছে, সে ওখানে গিয়ে বক্তব্য দিয়েছে, সে আমাদের অনেকের প্রোগ্রামে আসছে, আমাদের ছাত্রদের প্রোগ্রাম, এনসিপির প্রোগ্রাম, এবি পার্টির প্রোগ্রাম, সবার প্রোগ্রামে কিন্তু সে গেছে। এবং সে গত বছরগুলোতে যেই লেভেলে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইংরেজি লেখা দিয়ে প্রভাবিত করেছে, সবচেয়ে বেশি ইংলিশ লেখা লিখেছে কিন্তু এই মানুষগুলো লিখেছে, যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে মোবিলাইজ করা। আজকে যারা দেশ চালাচ্ছে, দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে থেকে ধরি, উনি কি আমাদের এই ঘরানার, এই যে সেন্টার থেকে সেন্টার রাইটের লোক? ঐতিহাসিকভাবে হাসিনাকে সারা দুনিয়াতে কে পরিচয় করায় দিচ্ছে? প্রফেসর ইউনূস পরিচয় করিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, আজকে টোটাল কেয়ারটেকার অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আপনার ঐতিহাসিক ডান ঘরানার লোক যারা, তারা কিন্তু কেউ নাই, ধর্ম উপদেষ্টা বাদে। আপনি দেখেন প্রত্যেককে গোনেন, এই যে 20-22 জন উপদেষ্টা আছেন। তাহলে দিল্লির আধিপত্যবাদের লড়াইটা বারবার ফেল কেন করে, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আমরা যারা ডান ডমিনেন্ট অভ্যুত্থানের কর্মী, কারা গত বছর? ডান ঘরানার লোক। তো মধ্য থেকে ডান ঘরানার লোক নেতা বানাইছে কাদেরকে? মধ্য থেকে বাম ঘরানার লোকদেরকে। খেয়াল করেছেন আপনার আমাদের কালচারাল লড়াইয়ের গ্যাপটা কোথায়? যে আমরা যারা দিল্লির আধিপত্যবাদের লড়াইয়ের ঐতিহাসিক স্টেক হোল্ডার, তার লড়াইতে বিজয়ের পরেও বিজয় মাল্যটা দেবার মতো কোনো লোক নাই, যে এই মালাটা আমি কার গলায় পরায় দেব। এখন আমাকে খুঁজতে হয় যে এই বলয়ের ভিতরে সবচেয়ে ক্লোজ আমার কথা কে বোঝে, আমার লড়াইটাকে কে ওন করে। তাহলে এই যে কালচারাল হেজিমনির যে লড়াইয়ের ফেইলিয়ার, এই ফেইলিয়র থেকেই বারবার আওয়ামী লীগ, সিপিবি, বাম, কংগ্রেসের পলিটিক্স, গান্ধী পরিবারের পলিটিক্সটা উঠে আসে। এবং এখনও দেখেন এই যে মবের লড়াই, এই যে দেখেন মানে বয়ানের রাজনীতিটা বোঝা কত জরুরি। প্রতিদিন আমরা যারা প্রায় টকশোতে যাই, আমাদেরকে দেখবেন হুদাই মব নিয়ে প্রশ্ন করে। কিসের মব হয়েছে বাংলাদেশে? গত আওয়ামী লীগের 16 বছরে কোনো মাসে যা হয়েছে, এই 1 বছর 14 মাসেও তা হয়নি। কিন্তু টকশোতে প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যানেলে এ নিয়ে আমাদের প্রেজেন্টারদের সাথে আমাদের চিলাচিলি করা লাগে। এবং এটাই হলো, এই জন্য হাদি যখন আমাকে জিজ্ঞেস করছে, ভাই কী বিষয় নিয়ে কথা বলবেন, আমি চিন্তা করলাম আমি তো আসলে একাডেমিক লোক না, আমি কর্মী, রাস্তার মেঠো রাজনীতি করি। সেই রাস্তার রাজনীতি করবার জায়গা থেকে আমাদের এই যে ভিতরের লড়াই, মানে লড়াইয়ের পিছনে একটা লড়াই আছে, লড়াইয়ের ভিতরে একটা লড়াই আছে। অতএব এই পুরো লড়াইটাকে যদি কেউ না বোঝে লড়াইতে নামে, সে লড়াইতে জিতবে কিন্তু পুরস্কারটা ছিনতাই হয়ে যাবে। মানে আপনি দেখবেন
মানে আপনি 100 মিটার দৌড়ে ফার্স্ট হয়ে ওই পারে চলে গেছেন, রিবন ফিতা টাচ করছেন, কিন্তু প্রথম পুরস্কারটা আর দিবে না আপনাকে, আপনাকে খালি হাতে বাড়ি পাঠায় দেবে। বলবে যে তুমি দৌড় 1 সেকেন্ড আগে শুরু করছো, এত তাড়াতাড়ি দৌড়াইলা কেন, দৌড়াইবা পিছনের লোকটাকে এত পিছনে ফালাইতে হবে কেন, ওরে তো আরেকটু ওয়েট করতে পারতা। তুমি সবসময় এত এত দৌড়ানোর এই শিখলা কার কাছ থেকে? নিশ্চয়ই তোমার টিচারের সমস্যা আছে, টিচার মৌলবাদী, তোমার টিচার হুজুর ছিল, তাহলে তোমার এই দৌড়েটা অ্যাকসেপ্টেবল হবে না। তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম জন্ম কোন সালে? বলে 1971 সালে। কোন পক্ষে ছিল? বলে তো পক্ষ জানি না। তাহলে তুমি নিশ্চয়ই রাজাকার ছিল না, তোমার এই দৌড়ে পুরস্কার দেওয়া যাবে না। বাংলাদেশের বয়ানগুলো খেয়াল করে দেখো তোমরা, অথবা আপনারা দেখেন যে এইভাবে একটা জিনিস প্রতিনিয়ত আমাকে ডিফেন্সিভ খেলতে হইতেছে কন্টিনিউয়াসলি। আমার উপর ইম্পোজ করা হয় যে আপনি তো আসলে খারাপ লোক, মানে হুদাই ভাই আমি খারাপ লোক, কী করলাম? তাকে উল্টা প্রশ্ন করতেছি না, ভাই আপনি কবে ভালো মানুষ ছিলেন? এই জন্য টিভিতে 2-1 প্রেজেন্টারকে আমি গিয়ে বলছি, ভাই আমাকে লাইভে যদি বিব্রত করেন, আমি কিন্তু আপনাকে বেশ্যা না বানায়া স্টুডিও ছাড়বো না। ভেরি ক্লিয়ার। এই জন্য অনেক প্রেজেন্টার আমার চোখের দিকে তাকায় বলে, ভাই আপনারা দেখলে ভয় লাগে। আমি এটা তো খুব ভালো খবর। এই ভয়টা চাই আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে যাক, তাই না? শুধু আমার টকশোর প্রেজেন্টার আমারে ভয় পাইলে হবে না, হাদিরে ভয় পাইলে হবে না, এই ভয়টা দিল্লি পর্যন্ত পাইতে হবে, কলকাতা পর্যন্ত পাইতে হবে। আমি এখানে চোখ ডাঙালি দিলে যেন ওর আত্মা কাইপা যায়, এরকম হইতে হবে, না হলে এই দেশ স্বাধীন থাকবে না। তো এই জন্য হচ্ছে এই লড়াইটা বোঝা দরকার যে এই লড়াইটাতে কালচারাল যুদ্ধটা ছাড়া অন্য যুদ্ধটা হয় না। এই জন্য দেখেন ইসলামের ইতিহাসে যাই, পুরো মক্কি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াতগুলো নাজিল হয়েছে, এই আয়াতগুলোর সামারি কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। এর ভিতরে দুনিয়া আছে, মানে আমি কিভাবে চলবো, মুআমালাত, আখলাক, শরিয়া, রাষ্ট্র, সমাজ, এর ভিতরে কিছু আছে? নাই। এই জিনিসটা কি আমরা কখনো বোঝার চেষ্টা করেছি? মানে ওলামায়ে কেরামদের ওই বৈশা লেখাপড়া করার বাইরে এসে এটাকে বোঝার চেষ্টা করেছি যে কেন মক্কি জীবনের 13টা বছর একই কথা বারবার বলছে না? এই মরার পরে কিন্তু একটা জীবন আছে, এই জীবনটা কেমন হইব? বলে যে কাফেররা মুশরিকরা আসছে না, একটা হাড়ের টুকরা এনে এরকম আল্লাহ রসুলের সামনে গুঁড়া করে দিছে না? রসুলকে জিজ্ঞেস করতেছে, ইয়া মুহাম্মদ, তুমি বলতেছো তোমার রব এই হাড়ের টুকরা থেকে আবার আমাকে জীবিত করবে? আল্লাহ রসুল তখন আল্লাহ তাআলা কি বলছেন? হ্যাঁ করবো। কিভাবে উদাহরণটা দিয়েছে? তুমি একসময় ছিলা কিনা? আমরা তো একসময় নাই ছিলাম, তাই না? আমরা একসময় ছিলাম না। তো বলে যে এই হাড়ের গুঁড়া থেকে তোমাকে ফিরায় নিয়ে আসা সহজ না, তুমি যখন ছিলা না, নাই ছিলা, সেখান থেকে তোমাকে সৃষ্টি করা সহজ? কোনটা সহজ? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে কোরআনে যে আমি তো কঠিনটা করে ফেলছি, তাহলে এই সহজটা কেন করতে পারবো না? তাহলে এই টোটাল তাওহীদ, আখিরাত, রিসালাতের কনভারসেশনটা হচ্ছে কালচারাল ফাইট। মনে রাখতে হবে মক্কি জীবনে আল্লাহ রসুলের ফাইটটা ছিল কি? কোরাইশের মুশরিকি ব্যবস্থাপনার বিরুদ্ধে ফাইট। উনি কি মূর্তি ভাঙছে এই 13 বছর? মক্কার কাবা ঘরে যে মূর্তিগুলো ছিল এই 13 বছর উনি কোনো মূর্তি ভাঙছে? ভাঙে নাই তো। লোক ছিল না লুকায় চুকায় গিয়া দরজাটা ভাঙা সব মূর্তিগুলো ভেঙে দিয়ে আসতে পারতো না? ভাঙে নাই তো। কারণ মূর্তি কি শেলফে সাজানো মূর্তি ভাঙতে হবে, না মাথায় যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলো আগে ভাঙতে হবে? মাথার মূর্তি আগে ভাঙতে হবে না? মাথার মূর্তি ভাঙার রাজনীতির নাম হচ্ছে কালচারাল ফাইট। ওইটা তাওহীদ দিয়ে ভাঙতে হবে, ওইটা রিসালাত দিয়ে ভাঙতে হবে, ওইটা আখিরাতের গল্প বলে ভাঙতে হবে। কারণ মাথায় যদি মূর্তি থাকে, শেলফে যদি মূর্তি নাও থাকে, তারপরও সে আল্লাহকে বিশ্বাস করতে পারবে না, তাই না? সে নতুন নতুন মূর্তি বানাবে অন্তরের ভিতরে, সে দুনিয়ার মূর্তি বানাবে, সে এই সম্পত্তির মূর্তি বানাবে, সে কাগজের মূর্তি বানাবে, সে অনেক কিছু বানাবে। তো এই জন্য এই একটা নতুন জায়গা থেকে দেখার জায়গা আর কি, যে আমি বোধ করি ওই 13 বছর ছিল মানুষগুলোকে কালচারাল ফাইট দিয়ে প্রিপেয়ার করা, নেক্সট স্টেট বিল্ডিং, রাষ্ট্র গঠনের প্রকল্প। আমার এই যে বিশাল হাজার হাজার বছর ধরে একটা লাইফস্টাইল মানুষ চালাবে, সেই চালানোর জন্য যে মনস্তত্ত্ব তৈরি করা দরকার, এই ফাইটটা ছিল 13 বছরের ফাইট। এবং কালচারাল ফাইটের উপরেই হচ্ছে ফাউন্ডেশনের ওই ভিত্তিতে হচ্ছে পিলার দাঁড়ায়।
তখন রোমান এম্পায়ারকে পরাজিত করা যায়, তখন পার্সিয়ান এম্পায়ারকে পরাজিত করা যায়। কিন্তু 13 বছরের এই কালচারাল ফাইটটা না করলে যেটা হইতো, দখল করত, ধরে রাখতে পারতো না। মুসলমান হইতো, কিন্তু ওরা আবার ধর্মচ্যুত হয়ে যেত, মোরতাদ হয়ে যাইত। সেই জন্য একটা সমাজ, একটা রাষ্ট্রের পাটাতন তৈরি হয় হচ্ছে এই চিন্তার উপরে ভিত্তি করে, এই কালচারাল লড়াইয়ের উপরে ভিত্তি করে। আমার স্যাড রিয়েলিটি হচ্ছে যে আমি 2 বার রাষ্ট্র বানাইছি, কিন্তু হাওয়ার উপরে বানাইছি। খালি আমি বুঝছি যে এইটা ভালো না, খালি এইটা ভালো না বলে আমার একটা জিনিস দরকার, কিন্তু আসলে সে সুন্দর না এর মানে কি সে হ্যান্ডসাম? ব্যাপারটা কি তাই? মেলে না তো। এই জন্য বারবার আমি নেগেট করেছি যে আসলে এটা ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর আগ পর্যন্ত আমরা বানাইছি লা ইলাহা, কোনো মাবুদ নাই, তারপরে কি? শূন্য, আর কিছু নাই। তাহলে আমরা বারবার রাষ্ট্র বানাইছি কারণ আমার আগের অবস্থানটা আমার ভালো লাগে নাই। আমার কাছে মনে হয়েছে যে স্ট্যাটাস কোটা আমার উপর জুলুম করতেছে, আমি মজলুম, আমাকে একটা লড়াই করতে হবে। কিন্তু এটা কিসের ভিত্তিতে লড়াই, সেই লড়াইটা আবার আমার কাছে পরিষ্কার না। তো এই কালচারাল ফাইটটা না বোঝার কারণে যেটা হয়েছে যে যেই রাজনীতিটা যেই দেশে হবার কথা না, সেই রাজনীতিটা সেই দেশে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, বাম লড়াই, বাংলাদেশের ডমিনেন্ট কিছু ন্যারেটিভ আছে দেখবেন যে দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি ভুল ছিল। বাংলাদেশে বামরা কন্টিনিউয়াসলি এই কথাটা বলে। তাকে পরবর্তী প্রশ্নটা কেউ করে না যে পাকিস্তান না হইলে স্বাধীন বাংলাদেশটা কিভাবে হইতো, এইটার প্রসেসটা একটু বলেন। মানে আমি যদি বাংলার অধিকাংশ জনগণ 47-এ মুসলমান না হইতো, তাহলে এই বাংলাকে হিস্টোরিক্যাল বাংলা থেকে ভাগ হইতো কিনা? বাংলা বিভক্ত হইতো? তারা পুরোটা মিলে ভারতের অংশ হইতো। তাহলে ভারতের অংশ হইলে আপনি স্বাধীন বাংলাদেশ কিভাবে হইতেন? বাংলাকে স্বাধীন করবার জন্য তখন তো একটা প্রজেক্ট ছিল। সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসুরা তো চেষ্টা করেছে। শরৎচন্দ্র বসু, তারপরে কিরণ শঙ্কর রায়, সোহরাওয়ার্দী, এরা সবাই তো, আবুল হাশেম, এরা তো সবাই অবিভক্ত বাংলা করতে চাইছে। তারা তো সবাই মিলে জিন্নার কাছেও গেছে। জিন্না বলছে আমার কোনো আপত্তি নাই, আপনারা যদি একসাথে রাষ্ট্র থাকেন আমার কোনো আপত্তি নাই। তবে জিন্না সোহরাওয়ার্দী সাহেবকে এটাও বলে দিচ্ছে এই রাষ্ট্র আপনারা বানাইলেও স্বাধীন রাখতে পারবেন না, আপনাদের খায়া ফেলবে ভারত। আর যখন শরৎচন্দ্র বসু গেছে আপনার কংগ্রেসের নেতাদের কাছে, তারা কি বলছে? বলছে না, এরকম রাষ্ট্র হবে না, বাংলা ভাগ করে দিব। তাহলে যারা এই বয়ানটা কায়েম করলো বাংলাদেশে, এবং বাংলাদেশে বলা হয় যে ভারত বিভক্তির জন্য দায়ী হইল জিন্না, দেখবেন এই ধরনের কথা বলে। ভারত কেন বিভক্ত হয়েছে এর জন্য দায় হইল মুসলিম লীগের। একদম এক্স্যাক্টলি অপোজিট ঐতিহাসিক রিয়েলিটি। বরং জিন্না চাইছে ক্যাবিনেট মিশন প্ল্যানের পরে যে এই রকম প্ল্যানে আমার কোনো আপত্তি নাই, এবং 3 পক্ষের সামনে, কংগ্রেস নেতা এবং ব্রিটিশদের সামনে উনি 46-এ পাকিস্তানের ম্যাপ ছিঁড়ে ফেলাই দিছে। যে আপনারা যদি, এখন তো ওই আলোচনা ঢুকতে পারবো না, ক্যাবিনেট মিশন প্ল্যান ABC যে মডেলে তখন রাষ্ট্র একটা ফেডারেশন করার প্ল্যান করা হয়েছিল আমেরিকার মডেলে, এবং সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে। প্রেসিডেন্ট এক ধর্ম থেকে হবে, প্রাইম মিনিস্টার এক ধর্ম থেকে হবে, স্পিকার এক জায়গা থেকে হবে, এবং এটা রোটেট করবে। এই প্রকল্প তো জিন্না মেনে নিয়েছে, মুসলিম মেনে নিয়েছে। নেহেরু রুমের ভিতরে মিটিংয়ে মেনে নিছে, বাইরে এসে প্রেস কনফারেন্সে বলছে যে আমি এই পরিকল্পনার সাথে একমত না। তাহলে ভারত বিভক্তটা কে করলো? ধর্মের ভিত্তিতে এই দেশটাকে তো কংগ্রেস ভাগ করেছে, মুসলিম লীগ করে নাই, জিন্না করে নাই। তাহলে অথচ দেখেন পুরো ন্যারেটিভটা কি চাপায় দিছে আমাদের উপরে, যে এই দ্বিজাতি তত্ত্বের উপরে পাকিস্তান বানানো ভুল সিদ্ধান্ত, মুসলিম লীগ জিন্নার কারণে এই সাম্প্রদায়িক রাজনীতি তৈরি হয়েছে। এই বক্তব্যটা হিস্টোরিক্যালি চালায় দিয়েছে, এবং এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে এইটাকে কাউন্টার করা, চ্যালেঞ্জ করা কোনো চেষ্টাই আমরা দেখলাম না। তাহলে চেষ্টা না করার মধ্য দিয়ে আপনি কি করেছেন? কংগ্রেসের যে ন্যারেটিভ, কংগ্রেসের বক্তব্যটা যেইটা আমরা আমাদের মুখ থেকে এখন বানায় নিতেছি, করতেছি, তাহলে কংগ্রেসের বয়ান যদি আপনারও বয়ান হয়, তাহলে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র কীভাবে থাকে? এটার সাথে একটা যায় না তো, মানে একটা তো হিস্টোরিক্যালি একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করে। কিন্তু এই কন্ট্রাডিকশনগুলো এই পলিটিক্সকে আমাদের এখানে এস্টাবলিশ করেছে বামপন্থীরা, সিপিবি পার্টিকুলারলি। এবং সিপিবি কখনোই বাংলাদেশের রাজনীতি করে নাই। এই কমিউনিস্ট পার্টি ঐতিহাসিকভাবেই খুবই লো কোয়ালিটির পার্টি, কিন্তু এগুলো
আপনারা যদি সিপিবির পলিটিক্সটা পড়েন, এরা কেউই মার্কসের লিটারেচার পড়ে নাই। এরা মার্কসের তাফসির যেগুলো কলকাতায় করছে, ওই তাফসিরটা এখানে পড়ছে। এবং ওই তাফসিরগুলো কারা করছে? ব্রাহ্মণরা করছে, জমিদাররা করছে। অতএব ব্রাহ্মণের যে জাতপাতের ভিউ, তার যে অখান ভারত, বিজেপির রাজনীতির যে টানেল ভিউ, তার যে সুপিরিয়রিটি, তার যে জমিনদারি সিস্টেম, কলোনিয়াল মডেলকে, ব্রিটিশদেরকে দেবদূত বানানো, মুসলমানদেরকে, মোঘল এম্পায়ারকে অপর বানানোর যে রাজনীতি, সেই টানেল দিয়ে সে মার্কসের তাফসির করছে এবং এইটা মুসলমানের বাচ্চাদেরকে এখানে বুঝাইছে। তো এই পলিটিক্সের শিকার হইতে হয়েছে আমাদের সবাইকে। আর ইন্টেলেকচুয়ালি বিএনপি আওয়ামী লীগ তো ভেরি শ্যালো, তার তো বুদ্ধিভিত্তিক দৈন্য দশা ব্যাপক। এবং এটা তো এখন মঞ্চগুলোতে কে কোন মঞ্চে গিয়ে বক্তব্য দিচ্ছে, মেহমান হচ্ছে, দেখলেই বুঝতে পারছেন যে এত বড় বড় দল গণ অভ্যুত্থান হয়ে গেছে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটাই ব্যাখ্যা করতে পারছে না, নতুন প্রেক্ষাপটে সেটাকে রেলেভেন্ট করে রাখতে পারছে না। তো সেই যে ন্যারেটিভের পলিটিক্স যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই জায়গাটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার এই মাটির একটা রাজনীতি, সুবা বাংলার রাজনীতি, নবাবী আমলের রাজনীতি, সুলতানি আমলের রাজনীতি, আমার যে সোনার বাংলার পিরিয়ড, যেই বাংলা পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল ছিল, আমার মোস্ট প্রসপারাস টাইম, সেই অংশটাকে ব্যাপারে আমাকে গর্বিত করতে দিচ্ছে না। বলা হচ্ছে মিস্টার বিন, দেখছেন মিস্টার বিনটা শুরু হয় কেমনে দেখছেন না? একটা মানুষ হুট করে ধম করে এরকম পড়ে লাইটের মধ্যে দিয়ে, এবং সে যা যা করে সেটা ইংল্যান্ডে ব্রিটিশ সোসাইটির মানুষটা এগুলো করে না। এটাই তো আইডিয়াটা, থিমটা। আমাদের পুরো মুক্তিযুদ্ধের ন্যারেটিভ, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের ন্যারেটিভটা দেখবেন, ওই হঠাৎ করে 71 সালে একটা রাষ্ট্র টুস করে উপর থেকে পড়ে গেছে, আমার কোনো আগের ইতিহাস নাই দেখবেন। আওয়ামী লীগের বয়ানটা দেখেন শুরু হয় 52 সাল থেকে। 52 সালে এটা হয়েছে, 66-এর এই 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ। এই তো আওয়ামী লীগের ন্যারেটিভ না, গল্পটা না? এর আগে কি রাষ্ট্র কি 50-60 বছর 80 বছরের রাষ্ট্র হয়? সম্ভব? রাষ্ট্র হইতে হইলে অ্যানথ্রোপোলজি যারা আছেন তারা বলছেন যে মিনিমাম 3000 3500 বছরের হিস্ট্রি লাগে। ন্যূনতম 500 700 800 বছরের ইতিহাস না থাকলে রাষ্ট্র হয় না, জাতি হয় না। আমার রাষ্ট্রটা হইল কেমনি? 71 সালে ঠুস করে আমি মিস্টার বিনের মতো পড়ছি। তাহলে আমাকে কে আমার এই ঐতিহাসিক সবচেয়ে গোল্ডেন টাইমের সাথে আমাকে ডিসকানেক্ট করলো কারা? কোন পলিটিক্স, কোন ন্যারেটিভ? এইটা যদি আমাদের এই 24-এর তরুণরা না বোঝে, আগামী দিনের রাষ্ট্র প্রকল্প আবার ব্যর্থ হবে। আমরা আবার দিল্লির প্যাটার্নে ঢুকে যাব। এখনও দেখেছেন না যে কেন বিএনপি 72-এর সংবিধানের ফ্রেম থেকে সে বের হইতে চায় না, অথচ এই ফ্রেমটা জিয়াউর রহমানের রাজনীতির সাথে কন্ট্রাডিক্ট করে, চুপ্পুকে সরাইতে চায় না। সে গণ অভ্যুত্থানকে জুলাই ঘোষণাপত্রে এবং জুলাই সনদের ভিতরে আনতে চায় না, সেটাকে খুব ছোট করে রাখতে চায়। এবং এইটা করার মধ্য দিয়ে যে জাতীয়তাবাদী রাজনীতিটা নষ্ট হয়ে যাচ্ছে, যেটা তো আলটিমেটলি বিএনপি লিড করতেছে, যেটা আমরা বারবার বলছি যে আপনাকে এটা কারেকশন করতে হবে, কারণ এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এটা ক্ষতিগ্রস্ত হলে আমরা কালেকটিভলি সবাই ক্ষতিগ্রস্ত হব। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইটা তো বাংলাদেশে জিয়াউর রহমানই মেইনলি লড়েছেন। অতএব তার দলও তার রাজনীতিটাকে অন করতে চায় না, সে ঘুরায় ফিরে খালি তার কেবলা বদলায় চুপ্পুর বাড়ি চলে যেতে চায়, খালি 72-এর বইতে চলে যেতে চায়, তারে 106-এর যে এনভেলপ এই খামের ভিতর তাকে ঢুকাই দিচ্ছে। অতএব এই রাজনীতিটা হচ্ছে ন্যারেটিভের পলিটিক্সে সে বারবার হেরে যাচ্ছে, এবং এগুলোর মধ্য দিয়েই হচ্ছে বারবার এই আওয়ামী, সোকল্ড আওয়ামী বাম, এই দিল্লির আধিপত্যবাদী যে ন্যারেটিভ, এইটা স্পেস করে নেয়। এখন এইটা বলার মানে কি আমরা বলছি যে বাংলাদেশের সেকুলার লিবারাল ফোর্স থাকবে না? অবশ্যই থাকবে, নিশ্চিত থাকতে হবে। যে আমার রাজনীতির সাথে একমত না, অবশ্যই সমস্যা নাই, কিন্তু আমার দিল্লির আধিপত্যবাদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা ভেঙে নতুন বাংলাদেশপন্থী ন্যারেটিভ, আমার মাটির সাথে আমার 800 বছরের লড়াইকে কানেক্ট করতে হবে। আমি 71 সালে ঠুস করে পইরা আমরা রাষ্ট্র হই নাই, আমার শত শত বছরের লড়াই আছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খেলজি থেকে শুরু করে আমার শত শত বছরের লড়াই আছে, এবং দিল্লিকে পরাজিত করার লড়াই আছে আমার। তাহলে যেই মাটি দিল্লিকে পরাজিত করছে, দিল্লি শাসকদেরকে বাধ্য করছে সন্ধি চুক্তি করতে, এবং আমার এই দিনাজপুরের এলাকাতে এইখানে ফোর্টের যুদ্ধেতে সে পরাজিত হয়েছে দিল্লির এম্পায়ার। এইটা যেই জাতির এত গর্বের, সেই গর্বের প্রত্যেকটা জায়গা থেকে এই জাতির জেনারেশনকে ডিসকানেক্ট করে ফেলছে। হিস্ট্রির ভিতরে কিচ্ছু নাই যে ইতিহাস পড়লে একটা মাটির সন্তানরা বুক ফুলায় বলতে পারে ইয়েস আই এম এ সান অফ বেঙ্গল, আমি একজন বাংলার সন্তান, এই কথাটা বলতে পারে।
এই গর্বের কোনো ইতিহাস নাই। ইভেন ৭১-এর ইতিহাসের ফ্রেমিংটা দেখেন। আমাদের ৭১-এর গল্পগুলো যখন আওয়ামী লীগের লোকজন বলে, দেখবেন খালি কান্দে। ৭১ সালে আমার ৩০ লক্ষ লোক মারা গেছে, ২ লক্ষ মা-বোন নির্যাতিত হচ্ছে, ৭১ সালে আমার এটা হচ্ছে। বিজয়ী জাতি কোনোদিন মৃত সোলজারদের সংখ্যা কাউন্ট করে নাকি? যুদ্ধের পরে কি হয়? ওরা শহীদ হয়ে গেছে, বীর দাফন কাফন করে পতাকা নিয়ে আগায় যেতে হয়। আই এম প্রাউড অফ দ্য সোলজার স্যাক্রিফাইস। বিজয়ী জাতি কোনোদিন বিজয় নিয়ে কান্নাকাটি করে, এইটা আওয়ামী লীগ ছাড়া আর কোনো জায়গায় আমরা দেখি নাই। এবং দেখবেন যে ৭১ নিয়ে খালি আওয়ামী লীগ কাটাকাটি করে, ভাই ভাই, কারণ ও তো যুদ্ধ করে না, ও তো চোর। ও তো ওর মধ্যে হীনমন্যতা কাজ করে। ও কলকাতায় গিয়া সোনাগাছি আর ধর্মতলায় তো খাট কাঁপায়া যুদ্ধ করছে। আওয়ামী লীগ তো অস্ত্র ধরে যুদ্ধ করে নাই। আপনারা এম.এ. মোহাইমেন আওয়ামী লীগের এমএলএ ছিল ৭০-এর নির্বাচনে, তার লেখা বই পড়বেন। ঢাকা, আগরতলা, মুজিবনগর ক্যাটাগরিকলি বলছে জহির রায়হানের মারল কেন? বেচারা সাংবাদিক ছিল, যুদ্ধটাকে সারা দুনিয়াতে পরিচিত করাইছে। কারণ হলো এই আওয়ামী যে সোনাগাছির মুক্তিযোদ্ধাদের জীবন তিনি তুলে ধরছেন তার ডকুমেন্টারিতে। উনি বলছেন ফাঁস করে দেবো এটা, যদি আমার ভাইরে আমি খুঁজে না পাই, শহীদুল্লাহ কাসারে যদি খুঁজে না পাই, তোর সব আকাম কুকাম সব ফাঁস করে দেব। এবং ৩০ তারিখ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার এই ডকুমেন্টারি ফাঁস করার কথা ছিল, এবং সেই দিন সকালেই তাকে গুম করা হয়েছে। এটা হচ্ছে রিয়েলিটি। তা আমরা বারবার যেটা বলার চেষ্টা করতেছি যে আমার মুক্তির লড়াইয়ের এই বারবার জায়গাগুলো বোঝা। এখন আমরা বলছি যখন যে রাজনীতিতে বয়ান, এই জায়গাটা কেন জরুরি, প্রশ্ন করতে পারাটা কেন জরুরি? বয়ান বলতে আমরা আসলে বুঝাইটা কি? যারা যারা কোরআন পড়েন তারা জানেন, সূরা রহমানে আল্লাহ তাআলা বয়ানের কথা বলছেন না? এখানে মাদ্রাসার ছাত্ররা হয়তো আছেন। বয়ান জিনিসটা আসলে কি? আমরা তো এই শব্দটা প্রচুর বলি এখন। বয়ান বলতে আসলে আমরা কি বুঝাই? বয়ান বলতে বুঝাই আসলে একটা গল্প। একটা জাতি কিভাবে তৈরি হয়, একটা গল্প লাগে একটা জাতি তৈরি করতে। আপনারা যদি ব্রেভ হার্ট কেউ দেখে থাকেন, স্কটিশ ইন্ডিপেন্ডেন্সকে নিয়ে, দেখবেন যে স্কটিশ ইন্ডিপেন্ডেন্সের একটা গল্প আছে, এবং গল্পটা কিভাবে তৈরি হয়। আমার যে লড়াই, শত শত বছরের মুক্তির লড়াই, আজাদির লড়াই, এই গল্পটার অনেকগুলো উপকরণ লাগে। আমরা এই উপকরণগুলোর যোগফলের নাম হচ্ছে বয়ান। এখন বয়ান কোনটা ধরেন? বয়ান হইতে হইলে কী কী উপকরণ লাগে? বয়ান হওয়ার প্রথম উপকরণ হচ্ছে বয়ানে কিছু ব্যক্তি লাগে যারা ওই জাতির হিরো আকারে প্রতিষ্ঠিত হয়, যারা একটা ক্রিটিক্যাল টাইমে লিডারশিপ দেয়। বয়ানের প্রথম উপকরণ ব্যক্তি লাগবে, মনে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে বয়ান তৈরি করার দ্বিতীয় উপকরণ হচ্ছে ঘটনা। থার্ড হচ্ছে সাল, সময়। ফোর্থ হচ্ছে গল্পটা কিভাবে বলছেন। একটা গল্প অনেকভাবে বলা যায় না? আওয়ামী লীগের লোকরা যারা যুদ্ধ না কইরা মুক্তিযোদ্ধা, 5 বছর বয়সে মুক্তিযোদ্ধা ভাতার জন্য ইন্টারভিউ করতেছে, ওরা জিজ্ঞাসা করতেছে অস্ত্র কেমনি ধরতে হয়। তো সে এই নালাটা আছে না যেটা দিয়ে গুলি বাইর হয়, এটারে এর দিকে দিচ্ছে, বুকের দিকে দিচ্ছে, দিয়া ওই পাশটা ওই পাশে দিচ্ছে, দিয়া বলছে স্যার এটা এমনি দিতে হয়। তো বলতেছে গুলি কর, বাট এখন করলে কিন্তু তোর বুকে লাগবে। ব্যাপারটা তাই না? তাহলে এখন হচ্ছে যুদ্ধের গল্পটা কিভাবে বলতেছে তার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আসলে সে যুদ্ধ করছে কিনা। তাহলে ৭১ সালকে কিভাবে বলা হচ্ছে, ৭১ সালের এই যে আওয়ামী লীগের একটা গল্প আছে, আবার ৭১ সালকে বিএনপি কিভাবে বলে। বিএনপির একটা ব্যাখ্যা তাফসির আছে না ৭১ সালের, যে যখন দেশ নেতৃত্বহীন ছিল, শেখ মুজিব 25শে মার্চের রাতে পালায়া চলে গেছে, প্রধানমন্ত্রী হইতে না পারার ব্যর্থতা মেনে নিতে পারে নাই, দেশের ভিতরে কোনো নেতৃত্ব ছিল না। এই সময় এরকম অকাল অন্ধকারের আমাবস্যার ভিতর থেকে মধ্যরাতে এক অচেনা মেজর এসে মাইকে বললেন যে আই রিভোল্ট। বিএনপির একটা বয়ান আছে না, সারা পৃথিবী তাকায় ছিল যে বাংলাদেশে এখন কি হবে। এই ক্র্যাকডাউনের ভিতরে এসে যে প্রতিবাদ করলেন সেই লোকটার নাম হচ্ছে আমি মেজর জিয়া বলছি। হবে প্রথমবার নিজের নামে ঘোষণা দিয়েছে, তার পরের বার শেখ মুজিবের নামে ঘোষণা দিয়েছে এবং ডিক্লেয়ার করলো। তাহলে এই যে ধারাবাহিকতা, যে এটার মধ্য দিয়ে
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসাবে আবির্ভূত হলেন এবং তার নেতৃত্বে ৭৫ পরবর্তী বাস্তবতায় যেটা হয়েছে, দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতির ফাউন্ডেশন উনি তৈরি করেছেন, যে দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সকল শক্তিকে নিয়ে একটা রাজনীতির ফেনোমেনা তৈরি করতে হবে এবং সেই ফেনোমেনার ভিতরে সব রাজনীতি থাকবে, একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে, সমালোচনা করার থাকবে, অধিকার থাকবে, পত্রিকা থাকবে, চতুর্থ সংশোধনী এবং বাকশাল যা যা করেছে সেগুলো তিনি আন্ডু করলেন। তো এই মুক্তিযুদ্ধের একটা বিএনপির ন্যারেটিভস আছে, আওয়ামী লীগের একটা ন্যারেটিভস আছে, এবং প্রত্যেকটা ন্যারেটিভে দেখবেন কিছু ব্যক্তি আছে যার হিরো আছে, তাই না? আওয়ামী লীগ হলো শেখ মুজিবরে বেচে, এবং শেখ মুজিবরে বেচতে গিয়া সে অন্য যত নায়ক আছে সবাইকে আবার নাই করে দিয়েছে। তাহলে যে যুদ্ধ করে নাই, যে পালায়া গেছে, যুদ্ধের সময় যে নেতৃত্ব দেয় নাই, তার নামে একটা কাল তৈরি করতে হয়েছে এই যুদ্ধের গল্পটা বানানোর জন্য। এবং এই কারণে দেখবেন যে মুক্তিযোদ্ধা কোন দলে বেশি, আওয়ামী লীগে বেশি না বিএনপিতে বেশি? কোথায়? বিএনপিতে বেশি। প্রতীকধারী, খেতাবধারী মুক্তিযোদ্ধার সংখ্যা যদি দেখেন, সেক্টর কমান্ডার থেকে শুরু করে, বিএনপিতে মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক বেশি। কারণ আওয়ামী লীগ তো মুক্তিযোদ্ধার দল না, এটা হলো ছ্যাঁচড়া টাউট বাটপার ডাকাইতের দল। আমার বাবা তো মুক্তিযোদ্ধা ছিল, এলাকার যত ডাকাতি হয়েছে ৭১ সালে এর 90%-এর সাথে আওয়ামী লীগের লোকজন ধরেছিল। এবং আমার বাবার কাছ থেকে শুনছি এলাকার আওয়ামী লীগের ডাকাতদেরকে আইনা গাছের সাথে বাইন্দা পিটাইত, তখনকার দিনের বিচার ছিল। সোনা দানা চুরি করতো, হিন্দু বাড়িতে ডাকাতি করতো, এগুলো সব আইনা তাদেরকে আবার উদ্ধার করে দিতে হইতো। তাহলে আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের ব্যবসায়ী দল, এই জন্য তার একটা ব্যবসার ন্যারেটিভস আছে। কিন্তু আর একটা ন্যারেটিভ হচ্ছে আওয়ামী লীগের আর এক অংশ, সেই অংশ হচ্ছে তাজউদ্দিন আহমেদের, এবং ওই অংশটা আবার আওয়ামী লীগ দেয় না, বলতে চায় না। কিন্তু যুদ্ধের আর একটা বড় ন্যারেটিভের জায়গা হচ্ছে আমাদের সেক্টর কমান্ডাররা যারা ছিলেন, কর্নেল ওসমানী থেকে শুরু করে আমাদের এই যে প্রত্যেকটা মিলিটারি অফিসার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাকি যারা ছিলেন, তারা এই আর একটা ন্যারেটিভের গল্প তৈরি করেছেন। এখন দুইটা গল্পেরই প্রবলেম হচ্ছে, এই দুইটা গল্পই ৭১-কে ছাপায় যেতে পারে না। দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে যে ৭১-এর আগে যে আমার শত শত বছরের এই মাটির লড়াই আছে, এই লড়াইটাকে সে আনতে পারে না। দুইটা গল্পেরই লিমিটেশন হচ্ছে সে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মানুষের যে ভূমিকা, স্যাক্রিফাইস, ইভেন আপনার এই যে সীমান্তে ব্রিটিশদের সাথে যে যুদ্ধ হয়েছে, বাংলাদেশের মহিলারা সোনা দানা হাজারে হাজারে লাখে লাখে ভরি সোনা দান করে দিয়েছে। সেই এই যে আহমদ শহীদ সাহেবদের, আহমদ বেরলভীদের সাথে যে যুদ্ধ, যে শত্রুদের সাথে করেছেন, ব্রিটিশদের সাথে করেছেন, বাংলার এই বিশাল হিস্ট্রি আছে, কন্ট্রিবিউশনের জায়গা আছে। তারপরে চিটাগংয়ের যে সিপাহী ছিলেন রজব আলী খান, হাবিলদার রজব আলী খান, ওনার নেতৃত্বে যে প্রথম ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে। অত এই বাংলার এই যে লড়াইগুলো আছে, এইটা কখনোই ৭১ ছাপায়া যায় না। একটা জাতির হিস্ট্রি তৈরিতে এই যে চেইন দেখছেন না, শিকল কি করে, একটা শিকলের সাথে আরেকটা এরকম আটকায়া থাকে না। লঞ্চ থামায় দেখছেন না, লঞ্চ থামায়, জেটি থামায়, গাড়ি থামায়। রাষ্ট্রটা, জাতিটা এইভাবে তৈরি হয়, জেনারেশনের সাথে জেনারেশন ট্যাগ করে। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে যেভাবে তৈরি করা হয়েছে, যে আমার ৭১-এর আগে আমার আর কোনো অতীত নাই, আমার গর্ব করবার মতো আর কোনো গল্প নাই। নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় করলেন, নবাব সলিমুল্লাহর বাড়ি কই ছিল, কোথায় ছিলেন তিনি কোন এলাকার নবাব ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, এই আশেপাশে যা আছে, কার জমিতে এগুলো? ৬৫০ একর জমি দান করছে। তো আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পুইরা এইখানে দিল্লির আধিপত্যবাদের রাজনীতি করে, বাম রাজনীতি করে, জমিনদারির পক্ষের রাজনীতি করে, ওরা কার টাকায় লেখাপড়া করছে? স্কলারশিপ দেয়, কার টাকায় স্কলারশিপ দেয়? ওই লোকটার নাম কি? দানশীল, কি নাম? হাজি মোহাম্মদ মহসিন। এই যে আমাদেরকে 5-এ এটা স্কলারশিপ দেয়, এই স্কলারশিপের টাকার অরিজিন কোত্থেকে আসছে? এখন তো সরকার দেয়। হিস্টোরিক্যালি এই যে মুসলমান ছেলে মেয়েদেরকে ক্লাসে ক্লাসে বৃত্তি দিয়ে, কৃষক পরিবারের ছেলেমেয়েরা তো পড়ালেখা করতে চাইতো না। ও কি সকালে ধান খেতে যাবে না স্কুলে যাবে? ওর তো একটা পেটের লড়াই আছে। হাজি মোহাম্মদ মহসিনের মতো মানুষরা এখানে টাকা দিয়ে দিয়ে মুসলমান ছেলেমেয়েদেরকে পড়াইছে। তাহলে ওর লড়াইটা কোথায়? আমি এমনি এমনি রাষ্ট্র হয়ে গেলাম? তাহলে বাংলাদেশের ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা বড় ইতিহাস না? নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনটা ৪ সালে কোথায় হয়েছিল? সারা
ভারতবর্ষের মুসলমানরা কোথায় একত্রিত হয়েছিল? এই শাহবাগে। এই যে আজকের আপনার মধুর ক্যান্টিন থেকে শুরু করে যে পুরো অঞ্চল, এটা ছিল বাগানবাড়ি, এখানে সম্মেলন হয়েছে শাহবাগ থেকে শুরু করে পুরো অঞ্চলের ভিতরে। তাহলে মুসলিম লীগের ইতিহাস কেন আলোচনায় নাই? পাকিস্তান আন্দোলন, লাহোর প্রস্তাব, এই যে প্রত্যেকটা স্টেজের সাথে স্টেজকে কানেক্ট করা, এই কানেক্ট করার রাজনীতিটাই হচ্ছে আমরা বলছি বয়ানের রাজনীতি। এই জন্য আমরা যখন 24-এ আওয়ামী লীগকে পালাতে বাধ্য করছি, এইটাকে শুধুমাত্র একটা সরকার পতনের আন্দোলন হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে না। আওয়ামী লীগকে যারা ফিরায় আনতে চায় তারা দুইটা এক্সাম্পল বলে ইদানিং দেখবেন আমাদেরকে ইনডোর মিটিংগুলোতে। শ্রীলঙ্কাতে রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না 2-3 বছর আগে? রাজাপাকসে ফিরে এসে নির্বাচন করছে না? তো হাসিনা কেন, আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না? যৌক্তিক প্রশ্ন তো। শুনলে যৌক্তিক মনে হয় না? যে ওই যে একটা মেয়ে বলছে না কদিন আগে যে আমি তো ডাকসুরে মনে করছিলাম এটা ক্যান্টিন। এইরকম যদি শিক্ষিত ভদ্র মানুষ থাকে বাংলাদেশে, এই প্রশ্নটা শুনে তাজ্জব হয়ে যাবে না? যে হ্যাঁ, শ্রীলঙ্কায় রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বেচারা চলে গেছে, আবার 2.5 বছর পর কেয়ারটেকার হয়েছে, উনি এসে আবার নির্বাচন করছে, সমস্যা কোথায়? তারপরে ইন্দোনেশিয়াতে সুহার্তোর ছেলে, ইন্দোনেশিয়া তো ফিলিপাইনে, সুহার্তোর মার্কোসের পতন হয়েছিল না? মার্কোসের জুনিয়র আইসা কদিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে না নির্বাচনে? তো হইতে পারবে তো, সমস্যা কই? কি কখনো ভাবছেন আপনারা আওয়ামী লীগ কেন আসতে পারবে না? মানে তাকে না আসতে পারার কারণটা কি? এবং আপনি যদি জুলাইয়ের ঘোষণাপত্র পড়েন, 24 কি মনে হয়? এই কিছু ঢিল পালাপালি হয়েছে এখানে সেখানে, কিছু ঝামেলা হয়েছে, এই সরকার 1-2টা গুলি করছে, 1-2টা মানুষরা এখানে সেখানে মারা গেছে, ব্যাপারটা এরকম না? জুলাইয়ের ঘোষণাপত্র পরে এরকম মনে হয়েছে না? তাহলে খেয়াল করতেছেন যে একটা ঘটনার ইন্টেন্সিটি, এটার পাঞ্চ পাওয়ার বলে আর কি, যে আপনি একটা মানুষকে কত পাঞ্চে মারলে তার কয়টা হাড় ভাঙবে, ইন্টেন্সিটিটা লো করে ফেলছে। আমার গণ অভ্যুত্থানটা যে স্কেলে হয়েছে, যে ইন্টেন্সিটিতে হয়েছে, এইটাকে খুবই ছোট করে নিয়ে আসতেছে। ছোট করে আনতে আনতে এমন হয়েছে যে কোনো কোনো দল এইটা 75-এর নভেম্বর মাসে নিয়ে গেছে। মানে এইটা যে আমার এখানে শত শত বছরের একটা গুরুত্বপূর্ণ লড়াই, সেইটাকে আমার 90-এর থেকে ছোট করে ফেলছে। এইটা ওই যে নিরাপদ সড়ক চাই আন্দোলন, এই ভ্যাট বিরোধী আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলন, এরকম একটা জিনিস হয়েছে। কিছু লোক মারা গেছে দেশের স্থিতিশীলতার স্বার্থে। এই সেনাবাহিনীর প্রধান উনি দেবদূত আকারে হাজির হয়েছেন, উনি এসে হাসিনাকে রিকোয়েস্ট করছেন, আপা আপনি আপাতত একটু হলিডেতে যান, আমরা ওইখানে হলিডে রিসোর্ট আপনার জন্য বুক করে রাখছি দিল্লিতে, দোতলা বাসায় গিয়ে থাকবেন, আপনি পরিস্থিতিটা ঠান্ডা হয়ে যাক, আপনি রাজাপাকসের মতো আবার এসে আগামী বছর নির্বাচন করবেন। এই কোনো সমস্যা হয়নি। বক্তব্যটা এরকম না? খেয়াল করছেন টোটাল বয়ানটা কীভাবে করতেছে? মানে বিশ্বাস করে ইউনুসকে দিছিলাম দায়িত্ব, কেউ দেখি মব ঠেকাইতে পারে না, এই আবার খুন খারাপি। সুশীলরা বলা শুরু করছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা 16 বছরেও নাকি ছিল না। খেয়াল করছেন? হ্যাঁ, কী লাভ হইলো? জিনিসপত্রের দাম বাড়তেছে, বিদেশি বিনিয়োগ আসতেছে না, চাকরি বাকরি হচ্ছে না, পুলিশের নিরাপত্তা দিতে পারতেছে না। তো আগেই তো ভালো ছিলাম, তাই না? এমন রাষ্ট্র কি চেয়েছিলাম, তাই না? ব্যাপারটা এরকম, এমন রাষ্ট্র কি চেয়েছিলাম? এই রাষ্ট্রের জন্য কি 1400 মানুষ জীবন দিল? এত জীবন দেওয়ার পরও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? কেমন সম্ভব? কীভাবে সম্ভব? এত রক্তের পরেও একটা সেকুলার পলিটিক্স এখানে থাকবে না? এত রক্তের পরেও বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সে রাজনীতি করতে পারবে না? এত মানুষ এই কারণে জীবন দিয়েছে, কয়দিন পরে এইটাই বলবে যে এত শহীদ রক্ত, এত ছাত্রলীগের নেতাকর্মী গত বছর জীবন দেওয়ার পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, সেটা কিভাবে সম্ভব? খেয়াল করছেন? এই বয়ান যদি আমরা এখন থেকে চ্যালেঞ্জ না করি, এইটা যেতে যেতে আওয়ামী লীগ, ভারত মিলে, বামপন্থীরা মিলে এমন জায়গায় নিবে। সাদেক কায়েমরে তো অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না? হাদিরে অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না? আমারও তো প্রতিদিন ফ্লাইটে পাকিস্তানে পাঠায় দেয়। তা আমার বউ নিচে লিখছে, ভাই পাকিস্তানের সাথে ডাইরেক্ট ফ্লাইট এখনও নাই, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছে, ফ্লাইটের দিন তারিখটা তারপরে ঘোষণা করা হবে কবে যাবে উনি পাকিস্তান। যেহেতু আমার পাঠায় দিবে, ফ্লাইট লাগবে তো। ইসলামাবাদের সাথে এখন ফ্লাইট নাই, এই জন্য নতুন দেখবেন ইসলামাবাদের সাথে ডাইরেক্ট ফ্লাইট হয়েছে। তো নিচে আবার একজন লিখছে, ভাই এই যে আপনারে পাকিস্তানে পাঠানোর জন্যই বাণিজ্য মন্ত্রী আইসা সরাসরি ইসলামাবাদে ডাইরেক্ট ফ্লাইটের চুক্তি করে গেছে, আমারে, হাদিরে, হাসনাতরে সবারে পাকিস্তান পাঠাই দিব। তাহলে এই রাজনীতিটা খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের টোটাল মালিকানা যদি নিতে পারে,
বিশ্বাস করেন, যদি আপনারা সতর্ক না থাকেন, 24-এর আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নিবে। নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের 1400 মানুষ জীবন দিছে শুধু শেখ হাসিনাকে ফিরায় নিয়ে আসার জন্য। এই বিএনপি, জামাত, এই সেনাবাহিনী মিল্লা হেরে দেশ থেকে পাঠাই দিছে। ইতিমধ্যে দেখছেন না, ছাত্রলীগের গুন্ডা পান্ডাও এই আহত নিহত শহীদের তালিকায় ঢুকে গেছে। হেলমেট বাহিনীর প্রচুর সদস্য ঢুকছে না? তো এটা কদিন পর তো প্রকাশ করবে। হ্যাঁ, ওই যে সাদেক কায়ুম ছাত্রলীগের অমুক কমিটিতে ছিল, ফরহাদ অমুক কমিটিতে ছিল, এরাই তো আন্দোলন করছে। 20 বছর পরে মানুষের মেমোরি ফেড হয়ে যাবে না গ্র্যাজুয়ালি? তখন এই প্রত্যেকটা শহীদ আন্দোলন ওসমান হাদির ব্যাপারে একটা চিঠি বাইর করবো যে ছাত্রলীগের ফর্ম পূরণ করছিল ওই বরিশাল কোনো এক জায়গায়, ফর্ম পূরণ করে সবাই আমাদের সবার নামে দিয়ে দিবে, টিয়া প্রমাণ করে দেবে যে গণ অভ্যুত্থানটা হয়েছে আসলে কোটা বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ক্ষমতা রাখার জন্য, বাংলাদেশে মৌলবাদীর উত্থান ঠেকানোর জন্য, একটা সেকুলার লিবারাল ফোর্সকে ক্ষমতায় রাখার জন্য, বাংলাদেশে অস্থিতিশীল মবের পলিটিক্স ঠেকানোর জন্য, একটা স্থিতিশীলতার রাজনীতির জন্য এই শেখ হাসিনার নেতৃত্বেই আন্দোলনটা হয়েছে। এইটাই বয়ান হিসেবে দাঁড় করাবে।